চলছে ভারত পাকিস্তানের কঠিন যুদ্ধ। তবে এরই মধ্যে নর্থ আটলান্টিক মহাসাগরের মধ্যে চলতে থাকা ফ্রান্সের এক সাবমেরিনের দিকে হঠাৎই পারমাণবিক মিসাইল ছুড়ে দেয় রাশিয়ার একটি সাবমেরিন। ফলে নিজেদের বাঁচাতে ফ্রান্সের সেই সাবমেরিন থেকেও ছোড়া হয় রাশিয়ার দিকে পারমাণবিক মিসাইল। শুরু হয়ে যায় ফ্রান্স ভার্সেস রাশিয়ার মধ্যে কঠিন যুদ্ধ। এই ভয়ানক যুদ্ধের শেষ পরিণতি শেষ পর্যন্ত কোথায় থেমেছিল, আর মুভির একদম শেষে কোন দেশ এই যুদ্ধে জয়লাভ করেছিল তার কাহিনী জানতে ও সাবমেরিন টু সাবমেরিন অস্থির সব যুদ্ধ দেখতে তোমাদের দেখতে হবে 2019 সালের দ্য ওল্ড স্কলস মুভির এক্সপ্লেনেশন। যারা হান্টার কিলার মুভি দেখেছো তারা অনুমান করতে পারবে যে এই মুভি কি অস্থির লেভেলের হতে চলেছে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলো শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের নর্থ আটলান্টিক মহাসাগর দেখানো হয়, আর এই মহাসাগরের মধ্যে আমরা একটি জলজ সাবমেরিন দেখতে পাই। অন্যদিকে আটলান্টিক মহাসাগরের পাশে একটি দ্বীপে আমরা কয়েকজন ফ্রান্সের সৈন্যকে দেখতে পাই, যারা অতি সাবধানে এক পা করে সামনে এগিয়ে যাচ্ছিল। এখানে তাদের গতিবিধি দেখে বোঝা যায় যে তারা হয়তো এখানে এসেছে কোনো মিশন পরিচালনা করতে। আসলে এই ফ্রান্সের সৈন্যগুলো একটি গোপন মিশন পরিচালনা করার জন্য এসেছিল আটলান্টিক মহাসাগরের পাশে রাশিয়ার একটি প্রদেশ যার নাম মারিওপুল। তবে এই মারিওপুল অঞ্চল ছিল বর্তমানে ইউক্রেনের দখলে, আর রাশিয়া ইউক্রেনের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ চলার কারণে ইউক্রেন সেই এলাকায় তাদের ভয়ানক সব আর্মি পেট্রোলিং এ রেখেছিল। ফলে মিশন শুরু করার আগেই ফ্রান্সের এই 4 জন সৈন্য ইউক্রেনের আর্মিদের কবলে পড়ে যায়। যখন তারা ইউক্রেনের আর্মিদের সেখানে টহল দিতে দেখে ফেলে, তারা ফ্রান্সের বেইজে জানিয়ে দেয় যে এখানে ইউক্রেনের আর্মিরা 24 ঘন্টা পাহারা রয়েছে, তাই আপাতত এই মিশন পজ করতে হবে, নয়তো বড় ধরনের বিপদ হতে পারে। ফলে ফ্রান্স তাদের এই 4 জন ফেসে যাওয়া স্পেশাল ফোর্সের সৈন্যকে বাঁচাতে তাদের একটি টাইটান নামক সাবমেরিনকে আটলান্টিক মহাসাগরের মধ্যে নামিয়ে দেয়, যেখানে ফ্রান্সের এই সাবমেরিনকে রাশিয়ার সকল রাডার ফাঁকি দিয়ে ওই উপকূলে পৌঁছাতে হবে, আর আটকা পড়া এই 4 জন সৈন্যদের রেস্কিউ করে আনতে হবে। আর সেই 4 জন আর্মিকে জানানো হয় তারা যেন কোনো রকমে যান বাঁচিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে নেমে পড়ে। সময় মতো তাদের টাইটান সাবমেরিন তাদের রেস্কিউ করে নেবে। এই অর্ডার পেয়ে ফ্রান্সের এই 4 জন সৈন্য ইউক্রেনের সমস্ত আর্মিদের চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে আটলান্টিক মহাসাগরের দিকে এগোতে থাকে। অন্যদিকে আমরা ফ্রান্সের সেই টাইটান নামক সাবমেরিনকে দেখতে পাই যে আটলান্টিক মহাসাগরের ভেতর দিয়ে ইউক্রেনের দিকে এগিয়ে আসছিল। সাবমেরিনের ভেতরে দেখা যায় সেখানের সমস্ত অফিসাররা তাদের বেইজের দিক নির্দেশনা অনুসরণ করে তাদের সাবমেরিন নিয়ন্ত্রণ করছিল। এই টাইটান নামক সাবমেরিনের ক্যাপ্টেনের নাম হচ্ছে গ্র্যাঞ্চো, আর এখানে ক্যাপ্টেন গ্র্যাঞ্চোর অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত সহকারী ছিল যার নাম ডর্চি। আর এই টাইটান নামক সাবমেরিনের প্রধান সোনার টেকনিশিয়ান ছিল যার নাম সক। এই সোনার টেকনিশিয়ানের কাজ হলো সাবমেরিনের ভেতরে বসে তাদের সাবমেরিনের আশেপাশের অতি নিখুঁত শব্দগুলোকে ডিটেক্ট করা, এমনকি তাদের সাবমেরিনের আশেপাশে শত্রুপক্ষের সাবমেরিনের ওয়েব ডিটেক্ট করে তাদেরকে শনাক্ত করা। সহজ ভাষায় বলতে গেলে একটা প্লেনের কো-পাইলট যেমন জরুরি, এই সাবমেরিনের ভেতরে এই সোনার টেকনিশিয়ান এমনই জরুরি। যাই হোক, ফ্রান্সের বেইজের দিক নির্দেশনা অনুযায়ী ক্যাপ্টেন গ্র্যাঞ্চো সককে জানায় তাদের সাবমেরিনের আশেপাশের ওয়েভ ডিটেক্ট করতে, আর সক তার ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী খুবই মনোযোগ দিয়ে তাদের সাবমেরিনের আশেপাশে কোনো শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিন আছে কিনা সেটা ডিটেক্ট করতে থাকে। আর এই সক নামের ছেলেটি অতি ছোট ছোট ওয়েভগুলো তার কান দিয়ে ডিটেক্ট করতে পারত, যেটা অন্যান্য সাধারণ ক্যাপ্টেনরা ডিটেক্ট করতে পারত না। বলা যায় এটা তার জন্য ওপরওয়ালার দেওয়া একটা আশীর্বাদ স্বরূপ। ঠিক ওই সময়ে তারা অন্যরকম একটি শব্দ শুনতে পায়, আর এই শব্দগুলো ছিল অতি ঝাঁঝালো এবং এই শব্দগুলো সে আগে কোনোদিনই শোনেনি। তাই সক দ্রুত তার রাডারে দেখতে থাকে যে তাদের সাবমেরিনের আশেপাশে কোনো শত্রুপক্ষের সাবমেরিন আছে কিনা, কিন্তু রাডারে দেখা যায় সেখানে তাদের সাবমেরিনের অন্তত 50 কিলোমিটার আশেপাশে কোনো সাবমেরিন নাই। এভাবে অনেক খোঁজাখুঁজি করে সক বুঝতে পারে এই শব্দগুলো আসছিল একটি 4 ব্লেডের সাবমেরিন থেকে। তবে এটা নিশ্চিত হয়ে সে আরো ভয় পেয়ে যায়, কারণ 4 ব্লেডের সাবমেরিন সাধারণত হয় না। তবে যদি তাদের আশেপাশে 4 ব্লেডের সাবমেরিন থাকে তাহলে তাদের জন্য খুবই ভয়ানক বিপদ অপেক্ষা করছে, কারণ এই 4 ব্লেডের সাবমেরিন গুলা খুবই বিধ্বংসী হয়ে থাকে। অনেক খোঁজার পরেও সে তাদের আশেপাশের রাডারে কোনোই সাবমেরিন দেখতে পায় না। তাই ক্যাপ্টেন গ্র্যাঞ্চো সককে
এই বিষয় নিয়ে অতি উদ্বিগ্ন হতে বারণ করে। তিনি জানায় হয়তো এই সাউন্ড এসেছে সামুদ্রিক কোনো প্রাণীর বডি থেকে। তিনি জানায় এখানে আমরা রাডারে কোনো সাবমেরিন দেখতে পাচ্ছি না, তাই এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। তবে সকের মনের মধ্যে কেমন যেন একটা খটকা আর ভয় লাগতে থাকে, কারণ এই 4 ব্লেডের সাবমেরিন খুবই ভয়ানক হয়ে থাকে। আর এই 4 ব্লেডের সাবমেরিন শুধুমাত্র পৃথিবীর কয়েকটা শক্তিধর দেশের কাছে রয়েছে। তবে ক্যাপ্টেনের নির্দেশে সক রাডার থেকে চোখ সরিয়ে নিয়ে অন্য কাজে মনোযোগ দেয়। অন্যদিকে আমরা উপকূলে দেখতে পাই ফ্রান্সের সেই 4 জন সৈন্য আস্তে আস্তে সমুদ্রের কাছে এগিয়ে যায়। তবে এখানে যাওয়ার আগে তারা যখন বাংকারে নামছিল তাদের হাতের একজনের রক্ত লেগে যায় ঘাসের সাথে। ঠিক কিছু পরেই ইউক্রেনের সৈন্যগুলো তাদের পোষা কুকুর দিয়ে খুঁজতে খুঁজতে সেই রক্তের কাছে এসে পৌঁছায়। ফলে ইউক্রেনের আর্মিরা বুঝে যায় যে এখানে হয়তোবা অন্য দেশের আর্মি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের আর্মিরা তাদের খুঁজতে খুঁজতে একেবারে ফ্রান্সের সৈন্যদের সামনে এসে পড়ে। ফলে আত্মরক্ষার জন্য ফ্রান্সের সৈন্যরা ফাইনালি তাদের উপরে ফায়ার করে বসে। ঝোপের আড়াল থেকে ফায়ার করার কারণে ইউক্রেনের আর্মিরা আসলে বুঝতে পারছিল না যে এক্সাক্ট কোন দিক থেকে তারা ফায়ার করছে। ফলে এই সুযোগে ফ্রান্সের আর্মিরা ইউক্রেনের আর্মিদের মেরে ফেলে আর অবশেষে তারা জান বাঁচিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে নেমে পড়ে। সাগরের মধ্যে নেমে কিছু দূর আগানোর পরেই তারা তাদের ডিটেক্টর দিয়ে তাদের দেশের সাবমেরিনকে ডিটেক্ট করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সাবমেরিনের মধ্যে আমরা দেখতে পাই ক্যাপ্টেন গ্র্যাঞ্জো বুঝতে পেরেছে যে তাদের রাডার কিছু একটা শনাক্ত করে ফেলেছে। এবার শক সাউন্ড অ্যানালাইসিস করে বুঝতে পারে যে এই সাউন্ডটি আসছিল তাদের উপরে ভাসমান একটি রাশিয়ান সামরিক জাহাজ থেকে। মানে তারা হয়তো খুব ভয়ানক পরিস্থিতিতে পড়তে চলেছে। শক যখন এই ঘটনা তার ক্যাপ্টেন গ্র্যাঞ্জোকে জানায়, তারা তাৎক্ষণিক কি সিদ্ধান্ত নেবে সেটাই বুঝতে পারছিল না। কারণ এই পরিস্থিতিতে তারা যদি সাবমেরিন পানির উপরে ভাসিয়ে তুলে তবে সামরিক জাহাজে থাকা মিসাইল দিয়ে তারা এই সাবমেরিনকে একদম উড়িয়ে দেবে। তাই ক্যাপ্টেন সাবমেরিনের সকল রাডার, ডিটেক্টর এবং ডিভাইস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়, যেন ওপরে ভেসে থাকা রাশিয়ান সেই সামরিক জাহাজ তাদের সাবমেরিনের অবস্থান ডিটেক্ট করতে না পারে। কিন্তু ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত নেওয়ার আগেই রাশিয়ার সেই সামরিক জাহাজ ইতিমধ্যেই তাদের সাবমেরিনের অবস্থান ডিটেক্ট করে ফেলেছে। ফলে সেই সামরিক জাহাজ থেকে একটি হেলিকপ্টার পাঠায় এটা জানার জন্য যে এই সাবমেরিনটি পানির এক্স্যাক্ট কোন জায়গায় রয়েছে। সেই হেলিকপ্টার তাদের সাবমেরিনের উপরে এসে একটি টর্পেডো অ্যান্টেনা ফেলে দেয়। আর এই টর্পেডো অ্যান্টেনার কাজ হলো পানির নিচে সাবমেরিন এক্স্যাক্ট কোন জায়গায় রয়েছে তার লোকেশন খুঁজে বের করা। অ্যান্টেনা ফেলে দিয়ে সেই হেলিকপ্টার তার নিজের জায়গায় ফিরে যেতে থাকে। আর সেই টর্পেডো থেকে সিগন্যাল অ্যানালাইসিস করে তারা বুঝে যায় যে তাদের জাহাজের ঠিক কিছু নিচেই ফ্রান্সের সেই সাবমেরিনটি রয়েছে। ফলে সেই হেলিকপ্টার আবারও ঘুরে আসে আর নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে পর পর হেলিকপ্টার থেকে বোমা ফেলে দেয় পানির মধ্যে। বোমা ফেলার সাথে সাথে সাবমেরিনের ভেতরের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় আর সাথে সাথে পুরো সাবমেরিনটি কেঁপে ওঠা শুরু করে। আর এদিকে 1000 ফুট পানির নিচে সাবমেরিনের মধ্যে থাকা সকলেই বুঝে যায় যে হেলিকপ্টার থেকে তাদের সাবমেরিন লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। ফলে সাবমেরিনের ভেতরে থাকা সকলেই যত দ্রুত সম্ভব আগে নিজেদের সেফটি মেনটেন করে তারপর ইলেকট্রিক ডিভাইসগুলো কোনো রকমের সেভ করে তারা নিজেরা নিরাপদ আশ্রয় নেয়। তবে কিছুক্ষণের মধ্যেই সেই বোমাগুলো ব্লাস্ট হলেও তাদের সাবমেরিনের খুব একটা গুরুতর কোনো ক্ষতি হয় না। আসলে এই বোমাগুলো ছিল টেস্টিং বোমা। এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেই ক্যাপ্টেন অর্ডার দেয় তাদের সাবমেরিন পানির ওপরে ভাসিয়ে তুলতে, কারণ তারা এবার ফ্রন্ট লাইন থেকে মিসাইল মেরে সেই হেলিকপ্টারকে ধ্বংস করতে চায়। এই কথা শুনে সাবমেরিনে থাকা কেউ তো রাজি হয় না, কারণ সাবমেরিন পানির উপরে ভাসিয়ে তোলা মানে নিশ্চিত মৃত্যু। তারা যতক্ষণে এই সাবমেরিন পানির উপরে ভাসিয়ে তুলবে ততক্ষণে হেলিকপ্টারে থেকে মিসাইল মেরে তারা এই সাবমেরিনকে উড়িয়ে দিবে। তবে ক্যাপ্টেন গ্র্যাঞ্জো কারো কথা না শুনেই একটি মিসাইল লঞ্চার তুলে নেয় আর সবাইকে ফাইনাল অর্ডার দিয়ে দেয় যে সাবমেরিন পানির উপরে তুলতে। আর এদিকে সেই মিসাইল লঞ্চার নিয়ে ক্যাপ্টেন গ্র্যাঞ্জো সাবমেরিনের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। আর এদিকে ক্যাপ্টেনের অর্ডার পেয়ে অবশেষে সক তাদের সাবমেরিন পানির উপরে ভাসিয়ে তুলতে থাকে। এদিকে সাবমেরিনকে পানির উপরে ভেসে ওঠা দেখে সেই হেলিকপ্টার আবারও সেই সাবমেরিনের দিকে এগিয়ে আসতে থাকে মিসাইল নিয়ে। আর এদিকে ক্যাপ্টেন গ্র্যাঞ্জো একজন অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে হাতে একটি মিসাইল লঞ্চার নিয়ে সাবমেরিনের বাইরে বেরিয়ে আসে। তবে ঠিক সেই মুহূর্তে সেই
হেলিকপ্টার থেকে শুরু হয় তাদের ওপরে ফায়ারিং। ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার মিসাইল লঞ্চার অ্যাক্টিভ করতে যেয়ে দেখে সেটি ইতিমধ্যেই জ্যাম হয়ে রয়েছে। তাই ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার করে হেলিকপ্টারে শুট করে তাকে কাভার দিতে। ক্যাপ্টেনের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সেই হেলিকপ্টারে ফায়ার করতে থাকে আর কোনো রকমে তার ক্যাপ্টেনকে কাভার দিতে থাকে, আর সেই হেলিকপ্টারটি ঘুরে অবশেষে পেছনের দিকে চলে যেতে বাধ্য হয়। এই সুযোগে ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তার মিসাইল লঞ্চারের ট্রিগারে শুট করতে, যেন সেটির জ্যাম ছাড়ানো যায়। তার অ্যাসিস্ট্যান্ট মিসাইল লঞ্চারের ট্রিগারে শুট করলে সেই মিসাইল লঞ্চারের জ্যাম ছুটে যায়। আর এদিকে সেই হেলিকপ্টার যখন আবারও ঘুরে তাদের দিকে আসা শুরু করে, এবার ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার মিসাইল লঞ্চার অ্যাক্টিভ করে হেভি এক ফায়ার করে বসে সেই সামরিক হেলিকপ্টারের দিকে। এক ফায়ারেই সেই মিসাইলের আঘাতে রাশিয়ান সেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে এই মাঝ আটলান্টিক মহাসাগরের মধ্যে। এদিকে ঠিক ওই সময়ে সাবমেরিনের ভেতরে তাদের সেই সোনার টেকনিশিয়ান সক তার হেডফোনে শুনতে পায় যে কেমন একটা গম্ভীর সাউন্ড ভেসে আসছে তাদের সাবমেরিনের পাশে থেকে। তবে সে অতি নিখুঁতভাবে শোনার চেষ্টা করেও সেই সাউন্ড আইডেন্টিফাই করতে পারছিল না, কারণ এইরকম সাউন্ড সে আগে কোনোদিনই শোনেনি। যাই হোক, এই ঘটনা তার ক্যাপ্টেনকে জানালে তার ক্যাপ্টেন অর্ডার করে যে আপাতত এই দিক থেকে তার মনোযোগ সরাতে, কারণ সেই 4 জন সোলজার ইতিমধ্যেই তাদের সাবমেরিনের দরজার কাছে পৌঁছে গেছে। তাই ক্যাপ্টেন অর্ডার করে তাদের সাবমেরিনের পেছনের 2টি দরজা খুলে দিতে। অর্ডার পেয়ে সক সাবমেরিনের পেছনের 2টি দরজা খুলে দিলে সেই 4 জন আটকা পড়া সৈনিক পেছনের দরজা দিয়ে তাদের টাইটান সাবমেরিনের মধ্যে ঢুকে যেতে সক্ষম হয়। তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএসজি এবং সেরিয়া। 22 মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। এখানে তোমরা সকল ম্যাচের লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ এবং BMW জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য নগদ পুরস্কার জেতার সুযোগ তো আছেই। আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে রয়েছে ক্র্যাশ গেমের মতো আরো অনেক গেম, যেখানে বিমানের উচ্চতা যত উপরে উঠবে তুমি আরো বেশি নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স বিডি স্টোরি ব্যবহার করলে প্রায় 30,000 টাকা ও বিনামূল্যে ফ্রি স্পিন পাবে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে টাকা ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল। সিন শিফট হলে আমরা ফ্রান্সের সকল সৈনিককে একটি ক্লাবে দেখতে পাই, যারা এই মিশন কমপ্লিট করে কোনো রকমে রাশিয়ার রাডার ফাঁকি দিয়ে আবারও তাদের দেশ ফ্রান্সে আসতে সক্ষম হয়েছে। আর সেদিন ক্যাপ্টেন গ্র্যাঞ্চোর এমন বীরত্বের জন্য সকল সৈনিক তাকে বাহবা দিতে থাকে। কিন্তু আমরা অন্যদিকে সককে দেখতে পাই যে রাতে ঘুমানোর চেষ্টা করলেও তার কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ তার বারবার মনে পড়তে থাকে সেই আনআইডেন্টিফাই গম্ভীর সাউন্ডের কথা। এই সাউন্ড সে ভুলতেই পারছিল না। ফলে সে উঠে তার রুমে থাকা সকল নেভাল বই খোঁজাখুঁজি করে অবশেষে এটা জানতে পারে যে এই ভয়ানক আর গম্ভীর সাউন্ড আসছিল একটি রাশিয়ান 4 ব্লেডের সাবমেরিন থেকে। আর রাশিয়ার এই সাবমেরিনটির নাম হলো তৈমুর 3, যেটি একটি স্বয়ং নিউক্লিয়ার সাবমেরিন। আর এই সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে এই রাশিয়ান তৈমুর 3 4 ব্লেডের নিউক্লিয়ার সাবমেরিনটি সেদিন তাদের থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ছিল। যদি রাশিয়ার এই তৈমুর 3 4 ব্লেড সাবমেরিনটি তাদের অবস্থান ডিটেক্ট করতে পারত, তবে এক নিউক্লিয়ার ফায়ারে তাদের পুরো সাবমেরিনকে একদম সাধু করে দিত। তাই সে দ্রুত উঠে ইন্টারনেটে রাশিয়ার এই তৈমুর 3 4 ব্লেডের সাবমেরিন সম্পর্কে খোঁজাখুঁজি করতে শুরু করে। সে জানার চেষ্টা করে যে এই সাবমেরিনের রেঞ্জ কতটুকু আর এটা কিভাবে কাজ করে। সে এটাও জানার চেষ্টা করে যে এই 4 ব্লেডের সাবমেরিনটির প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। সেই সাথে তারা যদি এই সাবমেরিনের বিপক্ষে ফ্রন্ট লাইনে যুদ্ধে নামে তবে এই সাবমেরিনকে কিভাবে ডাউন করা যায়, এই সকল কিছু সে ইন্টারনেটে খুঁজতে শুরু করে। তবে সারা রাত ধরে খোঁজার পরেও সে রাশিয়ার সাবমেরিন তৈমুর 3 কোনো তথ্য ইন্টারনেটে পায় না, কারণ রাশিয়া অনেক আগেই তাদের এই সাবমেরিনের সকল তথ্য ইন্টারনেট
থেকে মুছে দিয়েছিল। ভোর হওয়ার সাথে সাথেই তাদের বেজে চলে যায় আর কাগজে লেখা ফাইলগুলো থেকে এই 4 ব্লেডের রাশিয়ার সাবমেরিন তৈমুর 3 সম্পর্কে খুঁজতে থাকে। এখানেই সে জানতে পারে যে রাশিয়ার এই তৈমুর 3 সাবমেরিনটি ছিল একটি 4 ব্লেডের সাবমেরিন, আর এটি হলো রাশিয়ার সবথেকে বিধ্বংস সাবমেরিন। আর এই রাশিয়ার সাবমেরিনের রেঞ্জ হচ্ছে 5000 কিলোমিটার বা 3000 নটিক্যাল মাইল। মানে রাশিয়ার এই একটা তৈমুর 3 সাবমেরিন যথেষ্ট ফ্রান্সের 8-10টা সাবমেরিনকে খেয়ে দেওয়ার জন্য। তাই এই নিউজ তার ক্যাপ্টেনকে দেওয়ার জন্য দ্রুত চলে যায় তাদের প্যারেড গ্রাউন্ডে পৌঁছে সে এক দৌড়ে অ্যাডমিরালের রুমে চলে যায় আর এই সকল ঘটনা অ্যাডমিরালকে জানায়। এই সকল কিছু শুনে অ্যাডমিরাল জানায় তারা আগে থেকেই জানতো যে রাশিয়ার তৈমুর 3 4 ব্লেডের নিউক্লিয়ার এই সাবমেরিনটি এই এলাকাতেই পেট্রোলিং করে থাকে। তাই ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে যে এবার মিশনে যাওয়ার আগে তারাও একটি নিউক্লিয়ার সাবমেরিন আটলান্টিক মহাসাগরে পাঠাবে। তাই এখানে অ্যাডমিরাল শককে জানায় তাকে সিলেক্ট করা হয়েছে তাদের নতুন নিউক্লিয়ার সাবমেরিনের সোনার টেকনিশিয়ান হিসেবে। তাই সে যেন তার নতুন এই মিশনের জন্য প্রিপারেশন নেয়। অন্যদিকে আমরা ফ্রান্সের নেভি হেডকোয়ার্টারে জেনারেলের রুমে ক্যাপ্টেন গ্র্যাঞ্জো ও ডর্জিকে দেখতে পাই। সেখানে নেভি জেনারেল জানায় ডর্জিকে তাদের সেই আগের সাবমেরিন টাইটানের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর এদিকে সেই বীরত্বের জন্য ক্যাপ্টেন গ্র্যাঞ্জোকে তাদের নতুন নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর এবার এই 2 সাবমেরিনই একই সাথে মিশনে বের হবে। যাই হোক, পরের সিনে আমরা সককে দেখতে পাই যে তার নতুন মিশন শুরু করার আগে তার গার্লফ্রেন্ডের সাথে একটি ক্লাবে যায় শেষবারের জন্য সাক্ষাৎ করতে। এখানে এসে সে তার গার্লফ্রেন্ডের সাথে গল্পে ভুলবশত ড্রিঙ্কস করে ফেলে, আর এটাই ছিল তার জন্য সবথেকে বড় ভুল। পরের দিন নেভার অ্যাডমিরাল ও ক্যাপ্টেন গ্র্যাঞ্জো সকের ওপর বিশেষ কিছু পরীক্ষা নিতে থাকে, কারণ নিউক্লিয়ার নতুন সাবমেরিন ফরমাইডের সোনার টেকনিশিয়ান হিসেবে সককেই নিযুক্ত করা হয়েছে, কারণ তার একটা ভুলের কারণে পুরো দেশ হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে আমরা 2 ক্যাপ্টেন গ্র্যাঞ্জো ও ডর্জিকে দেখতে পাই যারা মিশন বুঝে নিয়ে তাদের নতুন টিম মেম্বারদের সাথে পরিচিত হচ্ছিল। সবার সাথে পরিচয় শেষ করে এবার ক্যাপ্টেন গ্র্যাঞ্জো সককে জানায় আমি দুঃখিত সক, তোমাকে এই মিশনে নিতে পারবো না, কারণ গত রাতে তোমার ফিজিক্যাল টেস্টে তোমার ইউরিনের মধ্যে অ্যালকোহল পাওয়া গেছে। মনে আছে সেদিন সে তার গার্লফ্রেন্ডের সাথে ড্রিঙ্কস করেছিল? তাই নেভির রুলস মোতাবেক তাকে এই মিশন থেকে রিজেক্ট করা হয়। এই সকল কথা শুনে সক ভেতর থেকে একদম ভেঙে পড়ে, কারণ সে তার ক্যারিয়ার শুরু থেকেই স্বপ্ন দেখছিল যে একদিন সে নিউক্লিয়ার সাবমেরিনের সোনার টেকনিশিয়ান হিসেবে জয়েন করবে। আজকে তার জীবনে সেই মোক্ষম সুযোগ পেয়েও সেই স্বপ্ন তার হাতছাড়া হয়ে গেল। এই সকল বিষয় নিয়ে আফসোস করতে করতে সক সেখানেই বসে পড়ে কান্নাকাটি করতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই সেই টাইটান ও ফরমাইট নামক 2টি সাবমেরিন ফ্রান্সের উপকূল থেকে আস্তে আস্তে আটলান্টিক মহাসাগরের মধ্যে নেমে পড়ে। এভাবে সাবমেরিন গুলো যখন তাদের উপকূল থেকে বেশ কয়েক কিলোমিটার আটলান্টিক মহাসাগরের গভীরের মধ্যে হারিয়ে যায়, ঠিক ওই সময়ে তাদের বেজের ওপরে এক বিশাল সাইরেন বাজা শুরু হয়। সক দেখতে পায় তার আশেপাশের সকল কর্মচারীরা বেজের ভেতরে দ্রুত ঢুকে যেতে শুরু করে, ফলে সেও দ্রুত বেজের ভেতরে যায় আসল বিষয়টা কি সেটা বোঝার জন্য। ভেতরে যেতেই সে রাডারের মনিটরে দেখতে পায় যে সেই রাশিয়ার তৈমুর 3 4 ব্লেডের নিউক্লিয়ার সাবমেরিন থেকে তাদের সদ্য মিশনে নামা নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডের দিকে একটি পারমাণবিক বোমা ছুড়ে দিয়েছে রাশিয়ান সাবমেরিন। যে নিউক্লিয়ার বোমাটি আগামী 26 মিনিটের মধ্যে ফ্রান্সের ভূখণ্ডের উপরে আঘাত হানবে। মানে ফ্রান্সের এই সাবমেরিন মিশন শুরু করার আগেই ধ্বংস হতে চলেছে। এখন এই কাহিনী জানার পরে সেখানের সকল কন্ট্রোলিং অফিসাররা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছিল না যে তারা এখন কি করবে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে তারা ফরমাইড নামক সাবমেরিনকে অর্ডার করবে যে রাশিয়ার সেই তৈমুর 3 সাবমেরিনের দিকে পারমাণবিক মিসাইল ছুড়ে দেওয়ার জন্য। এই সকল কথাবার্তা শুনে সক দ্রুত হেডফোন নিয়ে বসে পড়ে তার কাজে। সে অতি সূক্ষ্ম শব্দগুলো আইডেন্টিফাই করতে থাকে আর এটা বোঝার চেষ্টা করতে থাকে যে রাশিয়ার তৈমুর সাবমেরিনটি কেন তাদের দিকে এই বোমাটি ছুড়ল। তবে সে ওই সাবমেরিনের ইঞ্জিনের সাউন্ড ছাড়া ভেতরের কোনোই সাউন্ড শুনতে পারছিল না, কারণ রাশিয়ার এই তৈমুর 3 সাবমেরিনটি ছিল স্টেলথ মোডে। আর এই স্টেলথ মোড হচ্ছে সাবমেরিনের এমন একটি অবস্থা যেখানে একবার এই মোড অ্যাক্টিভ করে দিলে বাহির থেকে কেউই এই সাবমেরিনকে ডিটেক্ট করতে পারবে না। এমনকি এই সাবমেরিনটি কোথায়
কোথায় রয়েছে তারও লোকেশন কেউ ট্র্যাক করতে পারে না। এদিকে রাশিয়ার সাবমেরিন থেকে ছোড়া সেই নিউক্লিয়ার বোমাটি এগিয়ে আসছে ফ্রান্সের দিকে, তাই আর 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। ফলে কন্ট্রোলিং অফিসাররা তাদের নতুন নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডের ক্যাপ্টেন গ্র্যাঞ্চোকে জানিয়ে দেয় যে রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিন তৈমুর 3 থেকে ফ্রান্সের দিকে তারা নিউক্লিয়ার বোমা ছুড়েছে, যেটি আগামী 20 মিনিটের মধ্যে ফ্রান্সের ওপরে আঘাত হানবে। তাই তারাও যেন তাদের ফরমাইড সাবমেরিন থেকে রাশিয়ার সাবমেরিনের দিকে পারমাণবিক বোমা ছুড়ে দেয়। ফলে বেস থেকে এই অর্ডার পেয়ে ফ্রান্সের সাবমেরিন ফরমাইডের ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার সকল কর্মীদের অর্ডার করে তাদের সাবমেরিনকে স্টেলথ মোডে নিয়ে যেতে, কারণ তারাও এখন রাশিয়ার সাবমেরিনের দিকে নিউক্লিয়ার বোমা ছুটতে যাচ্ছে। তাই রাশিয়ার সেই সাবমেরিন যেন তাদের সাবমেরিন ডিটেক্ট করতে না পারে, এই জন্য তারা তাদের সাবমেরিনকে স্টেলথ মোডে নিয়ে যেতে থাকে। অর্ডার কনফার্ম করেই ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার সাবমেরিনকে স্টেলথ মোডে নিয়ে নেয় আর নিউক্লিয়ার বোমাকে অ্যাক্টিভেট করার প্রক্রিয়া শুরু করে। আর তোমরা তো ভালো করে জানো যে একবার স্টেলথ মোডে চলে গেলে সেই সাবমেরিনকে আর কোনোভাবেই ডিটেক্ট করা সম্ভব নয়। আর এই কাহিনীটা একটু মনে রেখো, সামনে কাজে লাগবে। অন্যদিকে দেখা যায় ফ্রান্সের কন্ট্রোলিং অফিসাররা তাদের ফরমাইড সাবমেরিনকে পারমাণবিক মিসাইল ছুড়ে দেওয়ার নির্দেশ দিয়ে তারা এবার রাশিয়ার ছোড়া সেই বোমাটিকে ডিস্ট্রয় করার চেষ্টা করতে থাকে। ফলে কন্ট্রোলিং অফিসাররা তাদের বেস থেকে একটি মিসাইল ছুড়ে মারে রাশিয়ার সেই পারমাণবিক বোমার দিকে, যেন সেটি ফ্রান্সের ওপরে আঘাত আনার আগেই সেটি মাঝ সমুদ্রে ধ্বংস করা যায়। তবে প্রথম মিসাইলটি অতি দ্রুত গতিতে আগানোর ফলে সেই রাশিয়ান পারমাণবিক বোমার আগে বেরিয়ে যায়। ফলে তারা দ্বিতীয় মিসাইল হিসেবে আবারও একটি মিসাইল ছোড়ে। তবে ঠিক এবারও তাদের সেই মিসাইল আগের মতোই রাশিয়ার পারমাণবিক বোমার আগে পার হয়ে চলে যায়। এবার তারা একটু নড়ে চড়ে বসে যে আসল কাহিনীকেই সেটা জানার জন্য। এবার তারা একটু ঘাটাঘাটি করতে বুঝতে পারে যে রাশিয়ার সাবমেরিন তৈমুর 3 থেকে তারা যে বোমাটি ছুড়েছিল সেটা ছিল একটি ফাঁকা বোমা, মানে সেটি কোনো নিউক্লিয়ার বোমা ছিল না। তারা আরো তথ্য জানার পরে জানতে পারে যে রাশিয়ার এই তৈমুর 3 নিউক্লিয়ার সাবমেরিনটি প্রায় 72 ঘন্টা আগে থেকেই আততায়ী গ্রুপের কাছে জিম্মি রয়েছে। এছাড়া তারা প্রথমেই যে রাশিয়ার হেলিকপ্টারটিকে মিসাইল দিয়ে ধ্বংস করেছিল সেই হেলিকপ্টারটিও ছিল আততায়ীদের জিম্মিতে। মানে এবার ফ্রান্সের কন্ট্রোলিং অফিসাররা পরিষ্কারভাবে বুঝতে পারে যে কোনো তৃতীয় এক পক্ষ রাশিয়ার এই সাবমেরিনকে দখল করে নিয়ে রাশিয়ার সাথে ফ্রান্সের ভয়ানক যুদ্ধ বাঁধাতে চলেছে, যার কারণে তারা রাশিয়ার এই সাবমেরিন থেকে একটি ফাঁকা নিউক্লিয়ার বোমা ছুড়েছে ফ্রান্সের দিকে, যেন ফ্রান্সও নিজেদের বাঁচাতে রাশিয়ার দিকে সত্যি সত্যি নিউক্লিয়ার বোমা ছুড়ে মারে। তারা এক বিশাল ভুল করে ফেলেছে তাদের ফরমাইড সাবমেরিনকে নিউক্লিয়ার বোমা ফায়ার করার অর্ডার দিয়ে। তাই তারা দ্রুত তাদের সেই ফরমাইড সাবমেরিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। কিন্তু তোমরা তো ইতিমধ্যেই জানো যে সেই ফরমাইড সাবমেরিনটি স্টেলথ মোডে চলে গেছে, মানে এখন হাজার চেষ্টা করলেও তারা সেই সাবমেরিনের ক্যাপ্টেন গ্র্যাঞ্চোর সাথে যোগাযোগ করতে পারবে না। আর এই কাহিনী বুঝতে পেরে ফ্রান্সের কন্ট্রোলিং অফিসারদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তাদের সামান্য একটি ভুলের কারণে তারাই আগে রাশিয়ার ওপরে পারমাণবিক বোমার আক্রমণ করতে চলেছে। আর একবার রাশিয়ার ওপরে আক্রমণ হলে রাশিয়া যে থেমে থাকবে না এটাও তারা খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই এখন তাদের প্রধান কাজ হচ্ছে তাদের সেই ফরমাইড সাবমেরিনকে যে কোনো মূল্যে নিউট্রাল করা। আর এই ভয়াবহ কাহিনী জানার পরে সেখানে স্বয়ং চলে আসে তাদের জেনারেল এসে তাদের সবাইকে নিয়ে সেখানে একটি ইমার্জেন্সি মিটিং করে। মিটিং এ শক তাদের জেনারেলকে জানায় তাদের উচিত হেলিকপ্টারে করে আগে টাইটান সাবমেরিনে পৌঁছানো, আর তারপর টাইটান সাবমেরিনের মাধ্যমে সেই ফরমাইড সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে। শকের এই কথার উপর ভিত্তি করে তারা একটি হেলিকপ্টারে করে আগে সেই পুরান সাবমেরিন টাইটানের কাছে এসে পৌঁছায়, যার ক্যাপ্টেন ছিল ডর্জি। এবার তারা হেলিকপ্টার থেকে নেমে একে একে তাদের সেই টাইটান সাবমেরিনের ভেতরে ঢুকে যেতে থাকে। তাদের কাছ থেকে এই সকল ঘটনা জানার পরে ক্যাপ্টেন ডর্জি তার টাইটান সাবমেরিনকে তাদের আরেক সাবমেরিন ফরমাইডের দিকে অনুসরণ করে এগোতে থাকে, কারণ তাদের এখন একটাই লক্ষ্য, যেভাবে হোক তাদের সেই নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডকে থামাতেই হবে। কিন্তু অন্যদিকে দেখা যায় ফরমাইড সাবমেরিনের মধ্যে থাকা ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার রাডারে দেখতে পায় যে তাদের সেই টাইটান সাবমেরিন তাদের দিকে আসছে। এই কাহিনী দেখে গ্র্যাঞ্চোর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় হয়তো তাদের এই টাইটান নামক সাবমেরিনটিও সেই আততায়ীদের কবলে চলে গেছে। তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে তাদের সেই টাইটান সাবমেরিনকে একটি টর্পেডো মিসাইল মেরে ধ্বংস করে দিবে। আর এদিকে টাইটান সাবমেরিনের ক্যাপ্টেন ডর্জি হাজারবার চেষ্টা করেও তাদের আরেক সাবমেরিন ফরমাইডের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। আর পারবেই বা কিভাবে,
তাদের সেই ফরমাইট সাবমেরিন তো ছিল স্টেলথ মোডে। এবার ক্যাপ্টেন ডর্চি তার কর্মীদের জানায়, তোমরা সবাই এই সাবমেরিনে থাকো, আমি পানির ভেতর দিয়ে ফরমাইট সাবমেরিনের ভেতরে যাব আর ক্যাপ্টেন গ্র্যাঞ্চো সকল কিছুই জানিয়ে দেব যে এটা ছিল তাদের জন্য একটা ফাঁদ। এদিকে ক্যাপ্টেন ডর্চি প্রায় ফরমাইট সাবমেরিনের কাছেই চলে আসবে, এমন সময় ভেতরে থাকা ক্যাপ্টেন গ্র্যাঞ্চো তার ফরমাইট সাবমেরিন থেকে একটি টর্পেডো বোমা ছুড়ে দেয় তাদের সেই টাইটান সাবমেরিনের দিকে। আর এখানেই আমরা দেখতে পাই যে এই টর্পেডো বোমার আঘাতে ক্যাপ্টেন ডর্চি সমুদ্রের অতল গভীরে হারিয়ে যেতে থাকে। অন্যদিকে টাইটান সাবমেরিন থেকে তারা এই টর্পেডো বোমার কাহিনী দেখে তারা এবার এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে তারাও তাদের টাইটান সাবমেরিন থেকে একটি টর্পেডো বোমা ছুড়ে দেবে তাদের ফরমাইট সাবমেরিন দিকে। আর এটা ছাড়া ফ্রান্স ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ থামানোর আর কোনো উপায় নাই। ফলে টাইটান সাবমেরিন থেকে তারাও একটি টর্পেডো মিসাইল ছুড়ে মারে ফরমাইট সাবমেরিনের দিকে। এখানে টাইটান সাবমেরিনের টর্পেডো মিসাইলের আঘাতে ফরমাইট সাবমেরিন নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করার আগেই অতল সমুদ্রের মধ্যে ধ্বংস হয়ে পড়তে থাকে। আর ভেতরে থাকা সকল ক্রু সহ ক্যাপ্টেন গ্র্যাঞ্চো এই ফরমাইট সাবমেরিনের সাথে সাথেই আটলান্টিক মহাসাগরের অতল গভীরে হারিয়ে যেতে থাকে। অন্যদিকে ফরমাইট সাবমেরিনের টর্পেডো মিসাইলের আঘাতে টাইটান নামক সাবমেরিনে থাকা সকল ক্রুরা ভেতরে একদম বিধ্বস্ত হয়ে পড়ে। সেই সাথে পুরো সাবমেরিন একদম ভেঙে চুরে চুরমার হয়ে যেতে থাকে। যে যার মতো যান বাঁচানোর চেষ্টা করলেও অবশেষে তারাও সেই বিধ্বস্ত টাইটান সাবমেরিনের সাথে সাথে আস্তে আস্তে আটলান্টিক মহাসাগরের মধ্যে হারিয়ে যেতে থাকে। এখানে আমরা টাইটান সাবমেরিনের মধ্যে নেভির জেনারেলকে দেখতে পাই, যে নিজে একটি লাইট সাপোর্ট এনে শকের গায়ে পড়িয়ে দেয় আর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। তবে শক জানায় সে তার জেনারেলকে এখানে একা রেখে কোনোভাবেই নিজে বাঁচতে চায় না। এখানে জেনারেল জানায়, তুমি না বলেছিলে তুমি ফরমাইট সাবমেরিনের একজন সোনার টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ চাও, তাই আমি চাই তুমি এখান থেকে বেঁচে যাও আর আমাদের পরবর্তী নিউক্লিয়ার সাবমেরিনের সোনার টেকনিশিয়ান হিসেবে জয়েন করো, কারণ আমি জেনারেল না থাকলে অন্য কেউ ঠিকই জেনারেল পদে বসে যাবে, কিন্তু তুমি না থাকলে আমরা দক্ষ সোনার টেকনিশিয়ান কোথায় পাবো। এসব বলে জেনারেল এক আবেগ ঘন মুহূর্ত দিয়ে তার লাইফ সাপোর্ট শকের গায়ে পড়িয়ে দেয়। তারপর তাকে বিধ্বস্ত সাবমেরিন থেকে বাইরে বের করে দেয়। আর জেনারেল সেই বিধ্বস্ত সাবমেরিনের সাথে আস্তে আস্তে আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায়। কিন্তু এদিকে বাইরে দেখা যায় প্রচন্ড পানির চাপের কারণে সে কোনোভাবে ওপর উঠে আসতে পারছিল না, কারণ তাদের সাবমেরিন ছিল আটলান্টিক মহাসাগরের পানির কয়েক হাজার ফুট নিচে। আর সমুদ্র পৃষ্ঠের এত নিচের পানির চাপ থাকে ওপরের তুলনায় প্রায় 1000 গুণ বেশি। কেউ যদি সমুদ্রের ওপর পৃষ্ঠ থেকে মাত্র 50 থেকে 70 কিলোমিটার গভীরে যায়, তবে তার মনে হবে যে তার বুকের উপরে স্বয়ং একটা দানব তিমি চেপে বসে রয়েছে। পানির এই চাপ সহ্য করতে না পেরে শকের দুই কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। তবে সৃষ্টিকর্তার এক বিশেষ কৃপায় শক কোন রকমে জীবিত অবস্থায় পানির উপরে ভেসে উঠতে সক্ষম হয়। আর জীবন বাঁচানোর জন্য সে তার জ্যাকেটের মধ্যে থাকা একটি ফ্লায়ার গান বের করে আকাশের দিকে ফায়ার করে। আর সেই ফ্লায়ার গানের সিগন্যাল দেখে দ্রুত সেখানে রেস্কিউ টিম আসে আর ফাইনালি তারা তাকে রেস্কিউ করে নেয়। এই ঘটনার কয়েকদিন পরে দেখা যায় বাকি নেভি সদস্যরা তাদের নতুন একটি নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে ঠিক ওই জায়গাতে আসে যেখানে কিছুদিন আগে তাদের দুই সাবমেরিন এই ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছিল। এরপর তারা এই মিশনে প্রাণ হারানো তাদের জেনারেল সহ দুই ক্যাপ্টেন গ্র্যাঞ্চো ও ডর্চি সহ সকল সোলজারদের প্রতি তাদের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এবং সামরিক স্টাইলে তাদের শ্রদ্ধা ও সম্মান জানায়। আর এখানে আমরা শককে দেখতে পাই সেদিন সমুদ্র পৃষ্ঠের পানির অতিচাপের কারণে তার দুই কানের পর্দা ফেটে গিয়েছিল, মানে সে তার শ্রবণ শক্তি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। সেই সাথে সে তার জীবনে আর কোনোদিন সোনার টেকনিশিয়ান হিসেবে সাবমেরিনে কাজ করতে পারবে না। তবে এখানে শকের পাশে আমরা তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই, যে তার এই খারাপ অবস্থায় তাকে ছেড়ে না যেয়ে বরং তাকে মোটিভ করতে থাকে। আর এই কাহিনীর মধ্যে দিয়ে এই মুভির সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।